আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতো বানিয়ে দিই। প্রাসঙ্গিকভাবে বলছিলেন নির্বাচন এলেই দেখা যায়। আপনাদের তো উদাহরণ দিয়ে বললাম, 23-এ এসেছিল, 24-এ লোকসভা ভোট ছিল বলে। 24-এ ওরা কলকাতার নেতারা আসেনি, কারণ ভোট ছিল না 25-এ। এবারে হয়তো আসবে, কেউ কেউ বলছিল আসছে। আমাকে কি একজন বলছিল, ভাই স্নেহাশিস চক্রবর্তী, তিনি পরিবহন মন্ত্রীও ভোটে আসছেন। তা আপনার সাংবাদিকও বলছিল মানসবাবু আসছেন, যদিও মানসবাবু আন্দোলনে ছিলেন না। আন্দোলনে অধীর চৌধুরী, সোমেন মিত্র আলাদা করে একদিন এসেছিলেন। আর স্থানীয় স্তরে যে কমিটি হয়েছিল তাতে বিজেপির লোকরাও যেমন ছিল, বর্ষিয়ান কংগ্রেস নেতা উজ্জ্বল বাবু মাস্টারমশাই, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, প্রিয় ব্যক্তি, উজ্জ্বল বাবু ছিলেন। এবং আমাদের এখানে তখন আহমেদ দা কংগ্রেস করতেন মোহাম্মদপুরে, এখন তৃণমূল করেন, আহমেদ দার সঙ্গে ছিলেন। আর আমাদের ওই লম্বা করে লোকটার নাম বলুন, মিলন না, ওরা ছিল স্থানীয় স্তরে, নন্দীগ্রামে তো ছিল, আশরাফুল ছিল, যেটা ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারবেন। লালকৃষ্ণ আদবানির অবদান অস্বীকার করতে পারবেন না। সুষমা স্বরাজ, রাজনাথ সিং, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, রাহুল সিনহা, তথাগত রায়, কাদের আপনি অস্বীকার করবেন? এনএসজি কমান্ডো নিয়ে উনি হেডিয়া থেকে ফাঁকা করতে করতে ঢুকেছেন সোনাচূড়া বাজারে, আমরা ঢুকতেই পারছিলাম না, আমাদের তো পুলিশ হেল্প করছিল না। ৬২ দিন পার্লামেন্ট বন্ধ ছিল, রাজ্যসভা লোকসভা। ইতিহাস অস্বীকার মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন, কিন্তু আমি করেছি, আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই। আমি বলি নন্দীগ্রাম লড়েছে, আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে। আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি, আমার নামে ৪২টা কেস ছিল, লক্ষণ সেটের নামে ৭৩টা কেস ছিল। বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো, যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে, আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অকারেন্সে, তার নামও বাদ যাবে। এবং সেটা কোর্টই ধরেছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ যাবে। তো আপনি তো সর্বনাশ করেছেন, ১১৭ জন নেতাকে ৯টা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? এই লোকগুলো কোথায় যাবে? ট্রায়াল শুরু হয়ে গেছে। তাতে আপনার লোকই বেশি আছে, আপনার সঙ্গে যারা আছে, আপনাকে যারা ভোট করেছে। আমার সঙ্গে ২-৪ জন আছে, আমি তাদেরটা বুঝে দেবো, মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের হয়ে লড়বো। আপনার সঙ্গে যারা আছে তাদেরকে তো আপনি পথে বসিয়েছেন, ডেথ সার্টিফিকেট দেননি। ক্লাস 12 পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেবো, মাইকে বলে গেছিলেন। ২০১২ 14ই মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় 14ই মার্চ, সেই দিন বলে গেছিলেন, করেননি। ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল। আরে আপনাকে দিয়ে উদ্বোধন করবো কেন? আমি ফিরোজা বিবি আর রাধারানী আড়িকে দিয়ে উদ্বোধন করেছি। ফিরোজা বিবির তরতাজা বাচ্চা চলে গেছে, আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছি, তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে। আমি এমপি হয়েছি, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা তো পদ পেয়েছি, রাজনৈতিক ক্ষমতার স্বাদ পেয়েছি। ফিরোজা বিবির তো বাচ্চা চলে গেছে, রাধারানী আড়িকে তো দুবার শারীরিক নির্যাতন করেছে, যা মুখের ভাষায় করা যাবে না। এবং তার গোপনাঙ্গে গরুর খুঁটা ঢুকিয়েছিল, তার স্বামী তাকে নেয়নি, বলে তুমি পরপুরুষ, তোমাকে ছুঁয়ে দিয়েছে, আমি নিব না। আমি তাকে 6 মাস আলাদা করে কাঁথিতে রেখে সব ব্যবস্থা করেছি। পরে তার ছেলে যখন মেট্রো রেলে চাকরি পায় জিএম কোটাতে, তারপরে তার স্বামী তাকে নিয়েছে। সব ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি। এমনকি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোট বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, এই মিটিংটা হয়েছিল শেরখা চকে, নেকালি ব্রিজের গায়ে। সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে। সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় 5 লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে, তাদেরকে 4 লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল, ডিএম দিয়েছিল। 4 জন ওই কর্মসূচিতে যায়নি বলে, আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে
আপনি তাদেরকে টাকা দেননি, আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার, আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন, আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন, আপনি সকলের মুখ্য। সেদিন আপনি 4 জনকে 4 লাখ টাকা করে দেননি। আমি 3 বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে 20,000 30,000 করে করে এই 4 জনকে 16 লক্ষ টাকা আমি দিয়েছি। তারা আমাকে দাবি করেনি, কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হলো। অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয়, তৃণমূলের ফান্ডেরও নয়। অতএব কেন এই যে ঘটনাগুলো, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর আমি তথ্য দিয়ে ডেট দিয়ে সত্যটাও আমি ছাড়ব না। আমি পরিষ্কার বলে যাই, আসল পরিবর্তন 11তে হয়নি। আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী, তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। বোতলের পরিবর্তন হয়েছে, মদের পরিবর্তন হয়েছে। দাবি করছে যে আইনি পরিষেবা দেওয়া হবে আন্দোলনকারীদের, তাদের যে সমস্ত সমর্থক। দিন না, ক্ষতি কি আছে? আপনাদের অনেক টাকা আছে, দিন না। ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক্যাল পার্টি আপনারা, 1600 কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে আছে। দাঁড় করান বড় বড় লয়ার, দাঁড় করিয়ে সাহায্য করুন, কোনো ক্ষতি নেই। নন্দীগ্রামের যে কোনো লোক, যে কোনো দলের, যে কোনো ধর্মের লোক রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে হত্যাকারী ছাড়া তাদেরকে আপনারা সাহায্য করুন, আমি করব। কিন্তু রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে যারা খুন করেছে হিন্দু হওয়ার জন্য, তাদেরকে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। শুভেন্দুদা, একটা জিনিস সেটা হচ্ছে যে এখনো হ্যাঁ না সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছি বিএলও দের নিয়ে বলা হচ্ছে, একজন বিএলও মারা গেছেন, বলা হচ্ছে যে তার উপর নাকি প্রচুর প্রেসার দেওয়া হয়েছিল, এত কম দিনে কাজ করতে পারছে। কোন বিএলওকে বিজেপির কেউ প্রেসার দেওয়ার সুযোগও নেই, বিজেপির লোকেদের সে মানসিকতাও নেই, আমরা করি না এগুলো, আর আমাদের সুযোগও নেই। কারণ প্রশাসন, সরকার, পুলিশকে যারা আইন মানে বা যারা বিরোধী দলে থাকে তারা জানে যে পুলিশ এমনিতেই মিথ্যা মামলা দেয়, আর যদি সত্যিকারে কাউকে ধমকায় সে তো পুলিশ তাকে মামলা করবে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলে আটকাবে। যদি কাউকে চাপ দিয়ে থাকে, তৃণমূলই চাপ দিচ্ছে। 3 দিনের জন্য মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। 3 দিনের জন্য মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ বেড়াতে যাচ্ছে। আমি ঠিক করেছি, ঠিক আছে। আরে বইটা ছাড়ো না। শ্যামলী মান্না আর আমাদের কেন্দ্রামারি অঞ্চলের মজবাড়ির আমাদের রবিউল, তারা এখানে আত্মবলিদান দিয়েছিলেন। আমরা প্রত্যেক বছরই করি। এখন বর্তমান নতুন রাজনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসও করে, তারাও স্থানীয় স্তরে নেতাদের দিয়ে করে। তবে যে বছর নির্বাচন থাকে সেই বছর ওদের কলকাতা থেকে পরিযায়ী নেতারা যারা আন্দোলনের শহীদদের আমরা ভুলছি না, ভুলবো না। এই নন্দীগ্রামে আসতে সকলেই পারে। স্নেহাশিস তো তখন আমাদের এখানে আসেনি যদিও, তবে আন্দোলনের মধ্যে তো বিজেপিও ছিল, তৃণমূলও ছিল। হ্যাঁ, এখানে কোনো দল ব্যবহার করে আন্দোলনের শহীদদের ভুলছি না, ভুলবো না। শত শহীদের তিনি
তো প্রথম এসে অবরোধ তুলেছিলেন, তার যে কমান্ডোরা এসেছিলেন এনএসজি, তারাই তো খেজুরির দিকে সব অবরোধ উনিই তুলেছিলেন। 15ই মার্চ যেদিন গণহত্যার একদিন পরে রাজনাথ সিং তারাই এসে অবরোধ তুলেছিলেন। বিরোধী দলনেতা ছিলেন 65 দিন পার্লামেন্ট বন্ধ, কেউ আসতে পারে। ওই দু চারটে মুসলিমকে ওরা প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু বাকি আপনাদের মোরলেস ভালো এখানে আছে। চাপ দিলে তৃণমূল, আমরা তো চাপ দেওয়ার শহীদ পরিবারের যারা আছেন তারা মঞ্চে আসবেন এবং আমাদের নন্দীগ্রামের যারা বিশিষ্ট নেতৃত্ব এবং পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা, মাননীয় মেঘনাথ পাল, মাননীয় অশোক করণ, মাননীয় সাহেব দাস, মাননীয় স্বদেশ দাস অধিকারী, মাননীয় দেবাশিস দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্যামল সাউ এবং আমাদের বকুলনগরের প্রধান দীনবন্ধু ভাই, উপপ্রধান বোন, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের যারা বিভিন্ন স্তরের নেতৃত্ব আছেন, বটকৃষ্ণ, শ্যামাপদ, জয়দেব এবং আরো যারা আছেন, তারা প্রত্যেকে এখানে আসুন। আমরা সংক্ষিপ্তভাবে এই কর্মসূচি পালন করব, কারণ আমাদের যে মূল কাজ আমরা সেই কাজটা করেছি। অর্থাৎ আমরা বকুলনগর পেট্রোল পাম্পের সামনে জমায়েত হয়ে প্রায় সহস্রাধিক মানুষ কালো পতাকা নিয়ে রক্তাক্ত সূর্যোদয়ের 10ই নভেম্বর স্মরণ করে আমরা এখানে সমবেত হয়েছিলাম এবং যে করপল্লীতে তৎকালীন বকুলনগর গ্রাম পঞ্চায়েত এবং বিশেষভাবে তৎকালীন যারা নেতৃত্ব ছিলেন, স্বদেশ দাস অধিকারী, অশোক করণের নেতৃত্বে এখানে করপল্লীতে যে স্থায়ী শহীদ বেদি তৈরি হয়েছিল, সেখানে আমরা পুষ্পার্ঘ দিয়ে নিবেদন করেছি আমাদের অন্তরের শ্রদ্ধা। এবং আমাদের আদিত্য বেরার সুকন্যা সহ, শ্যামলী মান্নার পরিবার সহ প্রায় 30টির বেশি যারা আত্মবলিদান দিয়ে নন্দীগ্রামের জমি, ভিটা, মাটি আমাদের রক্ষা করেছেন, দীনবন্ধুপুর লকগেট থেকে খেজুরি সাহেবনগর 7 খণ্ড পর্যন্ত, তারা আমাদের সাথে আজকে এই স্মরণ অনুষ্ঠানে উপবিষ্ট ছিলেন। আমাদের যেহেতু 10টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে, সকালবেলা শীতের বেলা, শীত পড়েছে সকালের দিকে, তাই আমরা সম্পূর্ণভাবে একটি সুশৃঙ্খলা, আমাদের ডিসিপ্লিন নাগরিক হিসেবে, শৃঙ্খলা পরায়ণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, যাতে আমরা যেমন শহীদ বেদিকে মাল্যার্পণ করেছি, অন্য যে বা যারা তাদের যে উদ্দেশ্যই থাকুক, রাজনৈতিক উদ্দেশ্য থাকুক বা অন্য কিছু থাকুক বা প্রতিযোগিতায় থাকুক, সকলে যাতে দিতে পারে তার জন্য আমাদের এই স্থান 10টার মধ্যে পরিত্যাগ করতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা এটাকে মর্যাদা দেব। তাই অনেকে চাইলেও আমরা এখানে বক্তব্য রাখবো না এবং আমার পরিচিতি এখানে নতুন করে দেওয়ার বিষয় নয়, কারণ 2006-07 আন্দোলনে যেমন আমি প্রত্যক্ষভাবে ছিলাম, 2006 বলা ভুল, 2005 সালে আমি প্রথম তখন বিধানসভা নির্বাচনের 6 মাস আগে
তখন ইলিয়াস সাহেব এখানকার এমএলএ ছিলেন। এখানে শক্তি বল তখন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিতেন, আর তখন এখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব দেবী শঙ্কর পান্ডা দিতেন। সেই সময় প্রথম আমাদের হলদিয়া বন্দরের অকল্যান্ড এবং জেলখামের যে পলি, সেটা ফেলার জন্য কেন্দামারি গ্রাম পঞ্চায়েতে অনেকগুলো মৌজা অধিগ্রহণ করার নোটিফিকেশন প্রথম হয়। সেই সময় প্রথম আন্দোলন তৈরি হয়। আমি তখন দক্ষিণকাটির বিধায়ক, দক্ষিণকাটির বিধায়ক হইনি, আমি তখন পৌরসভার কাউন্সিলর এবং আমি তখন যুব নেতৃত্ব দিয়ে এই জেলাতে। সেই সময় প্রথম আমাদের বিডিও অফিসে ধর্ণা এবং কর্মসূচি হয়। এটা অনেক 20 বছর আগের ইতিহাস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। আর আমাদের যুবকরা 20 বছর আগে ভোটাধিকার হয়নি বা তারা তখন স্কুলে পাঠরত, তাদের উদ্দেশ্যে, নতুন প্রজন্মের উদ্দেশ্যে স্মরণ করাতে চাই। সেই সময় আন্দোলন হয়েছিল এবং মূলত অন্য রাজনৈতিক দলের সঙ্গে থাকলেও বনবিহারী পাল মহোদয় তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি আমাকে যুক্ত করেছিলেন। আর 2003 সালে এই রাস্তা মোরাম রাস্তা ছিল এবং সেখানে ব্রিজটা কাঠের ব্রিজ ছিল। প্রথম গোকুলনগর গোবিন্দজিউ হাই স্কুলে আমি 175 জন নেতৃত্বকে নিয়ে, যুবকদের নিয়ে প্রথম কর্মসূচি করি, যার উদ্যোক্তা নেতৃত্ব আমাদের সাধন তেওয়ারি মহোদয় নিয়েছিল। অমিয়দা এখন আমাদের মধ্যে নেই। অমিয়দা তখন সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে, সাহস নিয়ে কাজগুলো করেছিলেন। আমি একটু স্মৃতি রোমন্থনের জন্য সব উদাহরণ আপনাদের দিলাম। তাই 2005 সালে আমাদের ব্যাপক ধর্ণা আন্দোলনের ফলে তৎকালীন বামফ্রন্টের রাজ্য সরকার, বিডিও অফিস এবং আমরা অস্বীকার করব না, শক্তি বল মহোদয় প্রত্যক্ষভাবে দেবী শঙ্কর পান্ডা মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছিলেন। তখন বাধ্য হয়েছিল তারা ওই অধিগ্রহণের নোটিশ উইথড্র করার জন্য। পরের ইতিহাস আপনাদের জানা যে 2006 সালে নিশিকান্ত মন্ডলের নেতৃত্বে প্রথম 3রা নভেম্বর সোনাচূড়া জীবন জীবিকা কৃষি জমি রক্ষা কমিটি তৈরি হয়। সেই আন্দোলন থেকেই বীজটা পোতা হয়। সেই বপিত বীজ পরবর্তীকালে বটবৃক্ষে পরিণত হয় এবং প্রচুর মানুষজন আত্মবলিদান করেন, জেল খাটেন, মিথ্যা মামলায় জর্জরিত হয় এবং তারপরের ইতিহাস সবাই জানেন। 2007 সালে যে দিনগুলিতে নন্দীগ্রামের সাধারণ মানুষের দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে রক্ত ঝরেছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য দিনগুলি ছিল 7ই জানুয়ারি ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম। তাদের মধ্যে উল্লেখযোগ্য দিন ছিল 14ই মার্চ, যেদিন ইমদাদুল, ইমাদুল, সুপ্রিয়া জানা, বাসন্তী কর থেকে শুরু করে, প্রলয়গিরি, রাখালগিরি থেকে শুরু করে, উত্তম পাল, সুব্রত সামন্ত থেকে শুরু করে, জয়দেব দাস, পঞ্চানন দাস, রতন দাস থেকে শুরু করে অনেকেই আত্মবলিদান করেছিলেন। মোট 14টি দেহ পাওয়া গেছিল। 13 জনের চিহ্নিত হয় আর একটি দেহ চিহ্নিত করা যায়নি এবং সুব্রত সামন্ত দেহ খুঁজে পাওয়া যায়নি। এরপরে বিভিন্ন সময় কখনো রবীন দাস, কখনো হরেন প্রামাণিক, কখনো লক্ষ্মীকান্ত গিরি, কখনো কায়ুম কাজী, নানা সময় তাদেরকে খুন করা হয় এবং যে দিনটা আজকে পালিত হচ্ছে 10ই নভেম্বর, সেদিন সকালবেলা ঠিক 10:30 11টার সময় আমাদের চৈতন্য বাজার থেকে যে বড় মিছিলটা আসছিল, শান্তিপূর্ণ মিছিল, 20,000-এর মিছিল, এখানে যারা বড়বেতা কেশপুর থেকে এসেছিল, তপন ঘোষ, শুকুর আলীদের নেতৃত্বে, তারা এখানে এই সমস্ত জঙ্গল থেকে, গাছের মধ্যে থেকে
ঝোপের মধ্য থেকে, পাড়বরেজের মধ্য থেকে উপর্যপরি গুলি চালায়। লুটিয়ে পড়ে করপল্লী শ্যামলী মান্না এবং বইজবাড়ি রবিউল আলম। এরা এখানে লুটিয়ে পড়ে, এখান থেকে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ গর্তে ঢুকেছিল, এখন যেমন পুলিশ গর্তে ঢুকে থাকে, তৃণমূল বললে গর্ত থেকে বেরোয়, তখনও পুলিশ গর্তে ঢুকেছিল। পরিবর্তনের কিছু হয়নি, বোতলটা বদল হয়েছে, মদটা পুরনো হয়ে গেছে, কোন পরিবর্তন হয়নি। অতএব এখনো আরজি করে অভয়া বিচার পায় না। দুর্গাপুর আইটি সিটির MBBS এর সেকেন্ড ইয়ারের ছাত্রী বিচার পায় না। প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চা নিয়ে ধর্ষণ হয়, খুন হয়। এদের দেখা পাওয়া যাবে না। এদের দেখা পাওয়া যায় তৃণমূলের মিটিংয়ে জলের বোতল বইতে। এদের দেখা পাওয়া যায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বাড়িতে। যখন পংক্তি ভোজন হয়, সেই পংক্তি ভোজনকে লাইভ করানোর কাজে ও সেখানে হাতে স্ট্যান্ড লাগানো হচ্ছে, মানে একবার যাতে খেয়ে দুবার যাতে খেতে না হয়, এই কাজগুলো পুলিশ করে। অতএব আসল পরিবর্তন আমরা সঠিক সময় করব। আমি এই মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করব না, কিন্তু আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে যখন যখন নির্বাচন আসে, যে যে বছর, ঠিক তার আগে পরিযায়ী নেতারা আছে। আজকে দেখবেন একটু পরে জামা কাপড় ইস্ত্রি করে কাঁচা আছে, পরে করে টেরি টেরি বাগিয়ে সানগ্লাস লাগিয়ে এরা আসবেন আইফোন হাতে নিয়ে, 10টা হাতে 14টা আংটি, সোনার মাকড়ি, 2টো আইফোন, পায়ে লোটো জুতো, জেল লাগানো চুল, উপরের দিকে তাকিয়েছে। আসবে তারা একটু পরে, তারা এখানে আসবে। আপনি তাদেরকে 2024 সালে দেখতে পান। তাদের লোকাল ইউনিট থেকে তৃণমূলের করেছে। আমি লোকাল ইউনিটকে নিয়ে কিছু বলবো না, তারা আমারই বন্ধু, নন্দীগ্রামের বাসিন্দা। কিন্তু এই যে পরিযায়ী নেতারা, এরা দেখবেন 2023-এ এসেছিল, কেন 2024-এ লোকসভা হচ্ছিল। 2023-এ এসেছিল, 2024-এ 10ই নভেম্বর আসেনি, কারণ 2025-এ কোনো ভোট ছিল না। এবারে আসবে, তার কারণ 2026-এ ভোট নির্বাচন আছে, আসবে। তারপরে যদি বিদায় হয়ে গেল, একদম ঝাঁপ বন্ধ, চিরতরে ঝাঁপ বন্ধ। আর যদি চিটিংবাজি করে হড়কে মড়কে বেরিয়ে যেতে পারে, তখন দেখবেন যে 25 সালে এদের পাবে না। 26-এ 27-এ কোনো ভোট নেই, আবার 27 সালে আসবে, কারণ 28-এ পঞ্চায়েতের ভোট। এদের সমস্ত হিসাবপত্র আছে, হিসাব করে আছে। আমার কোনো হিসাবপত্র নেই। আমি প্রত্যেক বছর পালন করি 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বর, 3টে দিন নিষ্ঠার সঙ্গে পালন করি। কোনো সমস্যা আমাদের নেই, আমার সাথীদেরও নেই। আমি এই পশ্চিমবঙ্গ সরকার যারা সিঙ্গুরের জন্য যেতেনি, সিঙ্গুরে টাটা তাড়ানোর আন্দোলনে কেউ ছিল না। এই চকলেট আর ক্যাডবেরি খাওয়া অনশনে আপনি আমাকে দেখাতে পারবেন না, আমি যাইনি। রতন টাটা বা টাটা কোম্পানি ভারতবর্ষের গর্ব। তারা চাকরি দিতে এসেছিল বেকার যুবকদের, আর তাদের তাড়ানো হয়েছে এখানে। আসল পরিবর্তনের এপিসেন্টার হলো নন্দীগ্রাম। 14ই মার্চ না হলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী কোনদিন হতে পারতেন না। আপনি ভেবেছিলেন নন্দীগ্রামের মালিক আপনি ওখান থেকে ছুটে এসেছেন। আমি নদী পেরিয়ে আপনার ওখানে ভোটে লড়তে যাইনি, আপনি ওখান থেকে ছুটে এসেছেন এখানে আমাকে হারানোর জন্য। নন্দীগ্রামের মানুষ, বিশেষ করে সনাতনীরা, কারণ আমি মাত্র 400 মুসলমান ভোট পেয়েছি 64,000 ভোটের মধ্যে। আমাকে বলেন, আপনি এরকম বলেন কেন? আমি ভাই সত্যিকে বলবো না, যেদিন ভোট দিবে সেদিন বলবো। যেমন আমি 400 পেয়েছিলাম, অভিজিৎ গাঙ্গুলি 1700 পেয়েছে। আমি যদি ভবিষ্যতে দাঁড়াই বা আমার দল দাঁড়াতে বলে, যদি আপনারা 17,000 দেন, আমাকে বলবো যে 17,000 মুসলমান আমাকে ভোট দিয়েছে। আমি অস্বীকার করবো কেন? তথ্য দিয়ে বলবো। আমি
তাই আপনারা দেননি আমাকে, নন্দীগ্রামের হিন্দুরা জিতিয়ে আপনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে, বাড়ি কাজ করে দিয়েছে। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, দুটো ক্ষমার অযোগ্য কাজ করেছেন। আন্দোলনের নেতা যারা, তাদেরকে যে মামলায় ফাঁসানো হয়েছিল, আপনি ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করেছেন বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। আপনি আপনার সরকার কেন ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করবেন? ক্ষমা করা যাবে? হ্যাঁ, তৃণমূলের বহু লোক ওই মামলায় আসামি আছে, আমার সাথীরাও কয়েকজন আছে, যারা মঞ্চেও 2-4 জন আছে। আমি কখনো এই জিনিস করি না, কিন্তু আপনার সরকারের ভুলের জন্য আপনার আজকে নন্দীগ্রামের 117 জন আন্দোলনকারী 9টা জামিন অযোগ্য ধারার মামলায় তারা আজকে জেলে যাবে না বাড়িতে থাকবে, এই চিন্তায় তাদের ঘুম হয় না। এর জন্য দায়ী আমি নয়, আপনি। সরকারটা আপনি চালিয়েছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত ভুল ছিল আপনার, তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। আর দ্বিতীয় কি করেছেন, 2007 সালের 10ই নভেম্বর আদিত্য বেড়া, সত্যেন গোল থেকে শুরু করে যে 11 জন অপহৃত হয়েছিল, তাদের মধ্যে 7 জন ডেথ সার্টিফিকেটের জন্য আপনার দুয়ারে দুয়ারে ঘুরেছে। আপনার সরকার সেই সার্টিফিকেট দেয়নি। নিয়ম আছে ভারতের সংবিধানে, 7 বছর হয়ে গেলে যদি খোঁজ না পাওয়া যায় তাকে মৃত ঘোষণা করা হয়। 7 বছর পরে পঞ্চায়েতের ডেথ সার্টিফিকেট দিতে কোনো অসুবিধা ছিল না। শুনে রাখুন আপনারা, আদিত্য মেলার মেয়ে সাক্ষী এখানে। আমি হাইকোর্ট করে নিজ খরচে এদেরকে সোনাচূড়া এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। যে কাজ মমতা ব্যানার্জি করা উচিত ছিল, সে কাজটা শুভেন্দু অধিকারী করেছে। হত কাটবো আমরা, কই খাবেন আপনি? আপনার ভাইপো কোথায় ছিল আন্দোলনের সময়? তিনি হেলিকপ্টার করে ঘোরেন, তিনি আপনার কোম্পানির মালিক হয়েছেন, বড় বড় কথা বলেন, পকেটে হাত ঢুকিয়ে কাঁথিতে বলেন তোর বাপকে ডাক। কোথায় ছিল? কোথাও ছিল না। আপনি দুটো অন্যায় করেছেন, এই অন্যায়ের ক্ষমা নন্দীগ্রামে যারা শহীদ হয়েছে তাদের আত্মা করবে না। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। রাধারানী আড়ি সহ গোকুলনগরের মালপাড়া, অধিকারী পাড়া, দাদু পাড়া 300 মহিলার ইজ্জত দিয়েছে। মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। 15ই মার্চ 2007 সকাল 8টার সময়। এরা আপনাকে ক্ষমা করবে না। হৈমবতী হালদার, কল্পনা মুনিয়ান, এরা আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। হ্যাঁ, আপনি অল্প ভোটে হেরেছেন। আপনি যা যা বলে গেছিলেন 2012 সালে 14ই মার্চ মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনি এসেছিলেন, আমি আপনার সাথে ছিলাম এমপি হিসাবে। নন্দীগ্রাম সীতানন্দ হাই স্কুলের মাঠে সভা হয়েছিল, সরকারি প্রোগ্রাম, কৃষক দিবস। 14ই মার্চ 2012 ঘোষণা করেছিলেন একটা বড় শহীদ বেদি বানাবো নন্দীগ্রামে, সরকারি অর্থে। আপনি বানাননি। আপনি বলেছিলেন গোকুলনগর অঞ্চলে ক্লাস 1 থেকে 12 রেসিডেন্সিয়াল বিদ্যালয় বানাবো। নন্দীগ্রামের ছেলেমেয়েরা গরিব বাড়ির, সেখানে থাকবে, খাবে, পড়বে, উচ্চ মাধ্যমিক পাস করে তারা উচ্চ শিক্ষার জন্য বেরোবে। জমি দেওয়ার পরেও আপনি করেননি। সোনাচূড়াতে ITI তৈরি করার কথা শিলান্যাস করেও ITI আপনি করেননি। প্রয়াত সুব্রত মুখার্জিকে ধরে মোদীজি সরকারের গ্যারান্টি নিয়ে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছিলাম। ওখানে আপনার টাকা নেই, ভারত সরকারের টাকা।
5% এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ ও নন্দীগ্রামের প্রত্যেকটা বাড়িতে মাথা পিছু 70 লিটার করে জল প্রত্যেক দিন যাবে। পাইপগুলো পড়ে আছে, জং ধরছে। আপনি নন্দীগ্রামের মানুষকে আপনার টাকা নয়, হিংসাতে প্রতিহিংসাতে আপনি জল দেননি। তাই আপনাদের কাছে আমি বলবো, শুভেন্দু অধিকারী যদি কোনোদিন সুযোগ পায় আপনাদের ঋণ শোধ করবে। আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতো বানিয়ে দিই, আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি কাফির ছেড়ে মেদিনীপুরে ছেড়েছিলাম, আমাকে রাজ্য এবং জাতীয় স্তরে পরিচিতি যদি কেউ দিয়ে থাকে আপনারাই দিয়েছেন। প্রণাম নন্দীগ্রাম, প্রণাম নন্দীগ্রাম, প্রণাম নন্দীগ্রাম।